আমি জানি যে আপনি ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করতে চান। ঢাকা ৮ আসন আমরা জানি যে খুবই হেভিওয়েট প্রার্থীদের সবসময় আমরা দেখেছি। ঢাকা ৮ আসন থেকে কেন নির্বাচন করতে চান? ঢাকা ৮ আসন কেন? এবং আপনাকে কেন ভোট দিবে লোকজন সেটি যদি একটু বলেন আমাদেরকে। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি তো ইনকিলাব মঞ্চ, অনেকেই এটিকে জামায়াতের বি টিম হিসেবে মনে করেন এবং আমরা দেখছি যে ডাকসু নির্বাচনে আপনারা শিবিরের প্যানেলে আপনাদের একজন প্রার্থী গিয়েছেন, তাই তো? এটার মানে কি এই যে আপনাদের রাজনৈতিক মতাদর্শ কি শিবিরের সাথে মেলে কিছুটা? আচ্ছা, প্রথম কথা হলো বাংলাদেশের সুবিধা যেটা, আপনি কাপড় চুপড়ে মোটামুটি মিল পেলেই তার সাথে যার যায় তারে বলে দেওয়া তার জন্য সোজা। এটা হলো বাংলাদেশের কমন। সুতরাং এই নিয়ে আমরা কোনো সময় বোধার করি না। আমার কেউ যেমন কালকে একসাথে বলেছে আপনারা কি আসলে জামাতের কথা বলেন নাকি এনসিপির বিটিম হয়ে কাজ করেন। সুতরাং এগুলো আমরা আসলে কি করি এইটা তো আপনারাও 6 মাস 1 বছর 5 বছর পর দেখবেনই। সুতরাং এটা বয়ান দিয়ে লাভ নাই। প্রশ্ন হলো ডাকসু থেকে আমরা এটা ইনকিলাব মঞ্চ থেকে আমরা এটা একদম কমন বলে দিয়েছি। সারা বাংলাদেশের প্রত্যেকটা বিভাগীয় বিশ্ববিদ্যালয়ে আমাদের কমিটি আছে। এখন আমরা বলেছি ইনকিলাব মঞ্চ কোথাও কোনো ভিন্ন করে প্যানেলও দিবে না এবং আমাদের স্বতন্ত্র কোনো প্রার্থীও মানে ইনকিলাব মঞ্চ কোনো ইউনিভার্সিটিতে ডাকসু বা কোনো ছাত্র সংসদ করবে না। তবে ইনকিলাব মঞ্চের যেসব বিশ্ববিদ্যালয়ের ভাইরা আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তারা তাদের যে কোনো সুবিধা মতো প্যানেলে অথবা স্বতন্ত্র তাদের মতো করে করতে পারবে, কিন্তু ইনকিলাব মঞ্চের কোথাও নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনকিলাব মঞ্চ থেকে ইনকিলাব মঞ্চে আছে এরকম 4 জন প্রার্থিতা করছেন, এর মধ্যে একজন তার নিজের পছন্দে শিবিরের প্যানেলে যুক্ত হয়েছেন। কিন্তু এই কথাটাই কেউ বলছেন আমাদের আরো 3 জন কেন্দ্রীয় সদস্য তারা কিন্তু ভিন্ন ভিন্ন করে করছেন। এটা তো আমরা ওপেন বলে দিয়েছি, নাম্বার 1। নাম্বার 2 হলো আপনি যেটা বলছিলেন ঢাকা 8-এ কেন নির্বাচন করতে চাই। হ্যাঁ, ঢাকা 8-এ নির্বাচন করতে চাওয়া প্রথমত হলো আমরা গত 1 বছর ধরে বলবার চেষ্টা করছি মূলত আমাদের যা কিছু বলি রাজনৈতিক লড়াই, এর প্রথমত হলো সাংস্কৃতিক লড়াই। আমরা জুলাইয়ের পক্ষে বা বাংলাদেশের পক্ষে এখন পর্যন্ত কোনো সাংস্কৃতিক লড়াই করতে পারি নাই, দাঁড় করাতেও পারি নাই। তার প্রমাণ হলো এই যে 15ই আগস্টকে কেন্দ্র করে এই যে বিনম্র শ্রদ্ধা শুরু হলো। তো আমি অন্তত এরকম কয়েকজন আর্টিস্টকে জিজ্ঞেস করেছি যে আপনি যে বিনম্র শ্রদ্ধা জানালেন কোনো সমস্যা নাই। দেখেন আবারও বলি, ফিলোসফিক্যালি যেই লোকটা আগেও বিনম্র শ্রদ্ধা বলেছে কিন্তু গত 15 বছরে কোনো সুযোগ সুবিধা নেয় নাই, এখনো যদি সে বিনম্র শ্রদ্ধা বলে তার ব্যাপারে আমার কোনো সমস্যা নাই, সে বলতেই পারে। কিন্তু এই বিনম্র শ্রদ্ধা বলে যারা বলেছে মুক্তিযুদ্ধ দেখি নাই কিন্তু পদ্মা সেতু দেখেছি, এই বলে 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 কোথায় মুক্তিযুদ্ধ কোথায় পদ্মা সেতু, তার ফলে কি হয়েছে পদ্মা সেতুকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, একজন গিয়ে পদ্মা সেতুর উপরে একটা বাজে কমেন্ট করেছে অথবা খারাপ কথা বলেছে, ছাত্রলীগ পটুয়াখালীতে তার বাড়িঘর হামলা করে তার ঘর দুয়ার ভেঙে দিয়েছে। মানে এটা এমন মসজিদ এমন মন্দির। এই যে ন্যারেটিভগুলো দেখেন যে গণহত্যা করে মানুষকে গুম করে খুন করে, মাঝে মধ্যে তার চেয়েও তার পক্ষে যে মত উৎপাদন করে দেয়, ন্যারেটিভ নির্মাণ করে দেয়, সে ভয়াবহ অপরাধী। কারণ কি, যে সরাসরি খুন করলো আপনি তাকে ধরতে পারবেন, তার ক্রিমিনাল অফেন্স আছে। কিন্তু এই হত্যা না, এটা করা যায়, জামাত হলে মেরে ফেলা যায়, বিএনপি হলে মেরে ফেলা যায়, বিশ্বজিৎ মানে যেভাবে হোক ফ্রেমিং করা যায়, সে হলো আরো ভয়াবহ অপরাধী। এর বিরুদ্ধে আমরা কোনো লড়াই করতে পারি না। তো এই জন্য আমাদের যে জায়গাটা আমরা বুঝি, আবার বিনম্র শ্রদ্ধা জানালেই যে তাকে জুতা মারা যায়, দুইটা ব্যাপার। বিনম্র শ্রদ্ধা জানাতে জুতা যারা মেরেছে এখানে তো আমরা কেউ যাই নাই, কিন্তু এই জুতো মারাকে অপোজ করার কিছু নাই। ব্যাপার হলো আপনি দেখেন বাংলাদেশ আসলে কিছু বিচার হইছে। এখন মুশকিলটা হইলো আপনি এই কথা বলবার আগেই কতক্ষণ মব, কতক্ষণ এটা সেটা, এটা তো আছে। দেশে কি মব নাই? কিন্তু আমার প্রশ্ন হলো এই মব কি গত 1 বছর শুরু হয়েছে? পকেট মারকে পিটাই মাইরে ফেলা, ভাই বলতেছিলেন বাড্ডায় যে ভদ্রমহিলা বাচ্চাকে আনতে গেছিলেন পিটাই মাইরে ফেলছে, মব লিঞ্চিং বলি মব জাস্টিস বলি, এইটা কি গত 1 বছর ধরে বাংলাদেশে হচ্ছে? 1 বছর ধরে শুরু হয়নি, কিন্তু 1 বছর ধরে বেড়েছে। পরিসংখ্যান আমি আপনাকে বলি আপা, এটা পরিসংখ্যান আছে। পরিসংখ্যানটা শুনেন, আমি আপনাকে বলি, আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, তো আমি বাংলাদেশ স্টাডিজ পড়াই ইউনিভার্সিটিতে এবং রিসার্চ মেথোডোলজি পড়াই। রিসার্চ ইটসেলফ একটা সিস্টেমেটিক করাপশন। আপনি বলবেন কি বাংলাদেশে এখন আওয়ামী লীগের 40% ভোট আছে, আপনি স্যাম্পল সাইজ নেবেন গোপালগঞ্জ, স্যাম্পল সাইজ নেবেন গাজীপুর, স্যাম্পল সাইজ নেবেন কিশোরগঞ্জ আর ময়মনসিংহ, তাহলে তো ভোট আছে 80%। সুতরাং আপনার স্যাম্পল সাইজ কারা, আপনার ইন্টারভিউই কারা, আপনার এখানে বাংলাদেশের গবেষণাগুলো কি হয় এটা আমরা জানি। আপনি আগে কি প্রোটেক্ট করতে চান এইটা ক্লিয়ার করে তারপর আপনার ডাটা স্যাম্পল করবেন, স্যাম্পল সাইজ করবেন। আপনার মনে হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এর থেকেও খারাপ হওয়ার কথা ছিল। একটা চূড়ান্ত গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগ বলেছে 5 লাখ মানুষ মরে যাওয়ার কথা, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভীষণ প্রজ্ঞা। এই ক্ষেত্রে আমি অবশ্যই দুটো দলকে অনেক বড় বারবার ক্রেডিট দিয়েছি, নাম্বার 1 বিএনপি, নাম্বার 2 জামাত ইসলামী। আমার উপজেলায় 3 দিন পুলিশ থানা থেকে বের হয় না, আমরা খাবার রান্না করে ভিতরে দিয়ে আসছি। এই ভূমিকাটা তারা অসাধারণ পালন করেছে। তো একটা যেই গণ অভ্যুত্থানে গুলি মেরে আজকে ভাই বলছে, আজকে দেখেন আজকে ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছে একজন ডাক্তার, নিউরোসায়েন্সে যারা চিকিৎসা নিতে গেছে এদের 167 জন আর খুলিই ছিল না। এইরকম ভয়াবহ হত্যাকাণ্ডের পরে আপনি বলেন
কতজন আওয়ামী লীগ ছাত্রলীগ বা কয়জন হত্যা হয়েছে, মানে কোনো হত্যাই কাম্য না, কিন্তু রিয়াকশনটা হওয়ার কথা কি ছিল, হয় নাই। এরকম চূড়ান্ত গণ অভ্যুত্থানের আবার পরে শহীদের তালিকাও হয়নি। না, হয় নাই তো, এটা তো সরকারের চূড়ান্ত ব্যর্থতা। আজকে আমি ওয়েবসাইটে ঢুকে আমি শহীদদের তালিকা দেখতে পারতেছি না, কার পরিবারকে কতটুকু পুনর্বাসন করা হলো আমি দেখতে পারতেছি না। এটা তো সরকারের সবথেকে বড় ব্যর্থতা। এটা তো আমরা হাজারবার বলছি যে এখন পর্যন্ত একটা সেন্ট্রাল ডেটাবেস করা যায় নাই যে আমি একটা পরিবারকে সাপোর্ট করতে চাই বিদেশ থেকে। দেখেন হাজারবার বলেছি, এই সরকার যে একটা জুলাই ফাউন্ডেশন করেছিল, হাজার হাজার কোটি টাকা উঠতো, তা করতে পারে নাই। আমি আপনাকে যে প্রশ্নটা করেছিলাম সেটি হচ্ছে যে ঢাকা ৮ আসনের ভোটাররা আপনাকে কেন ভোট দেবেন? তাহলে আপনাকে ভোট দিলে কি এই যে এতক্ষণ ধরে যে আপনি বলেছেন শহীদের তালিকা হয়নি, এগুলো হবে? প্রথমত হলো ঢাকা ৮-এর এমপির কাজ না শহীদদের তালিকা করা। বাংলাদেশের মানুষকে আমরা যেটা বুঝাতে চাই, এমপির কাজ কি আর স্থানীয় সরকারের কাজ কি। না, আমি আপনার কাছে সেটা আমরা জানতে যেটা চাইছিলাম। করতে চাই, আমি যেটা বলি, এমপির ঠিক যেটুকুন কাজ, এর বাইরে 1% ইন্টারফেয়ার করব না। শাহবাগে একটা বড় করে লাগাবো ইলেকশনের সময়, এলইডি বোর্ড পারি যাই পারি, যে এমপির আসলে কি কি কাজ। যেমন এমপির কাজ স্কুলে বরাদ্দ দেয়া না, এই এমপির কাজ গম চাল এগুলো ঠিক করে না, ব্রিজ ঠিক করে না। এইটা হলো প্রথম কথা, না, ইন্টারফেয়ার সে করতে পারবে না। দ্বিতীয়ত, এমপির অনুকূলে কয় টাকা আসে এটা কিন্তু জাতীয় তথ্য অধিকার বলে সবাই দেখতে পারার কথা, দেখে না। আমরা যেটা ম্যানিফেস্টো দিয়েছি, দেখেন ইলেকশন করলে উইন করব, এইটা তো আর প্রথম কথা না। আমরা তরুণদের রাজনীতিকে সামনে নিতে চাই। এই রাজনীতিতে আমি আগামী 50 বছরও জিততে পারি, নাও জিততে পারি, কিন্তু আমরা নতুন একটা ধারা তৈরি করতে চাই যাতে আপনি মানুষ তরুণদের রাজনীতি সামনে নিতে চান, সেই জন্য আপনি আসলে নির্বাচনে যেতে চান।